1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নয় আগস্টের পর কেটে গিয়েছে বহুদিন, বলা যেতে পারে ঘটনার 20 দিনেরও বেশি সময় পেরিয়েছে। আরজিকর বিচার চাইছে গোটা দেশ। দেশের বাইরেও আন্দোলনের ঝাঁজ কিন্তু ছড়িয়ে পড়েছে, আমরা দেখেছিলাম। কিন্তু যে প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড়, যে নির্যাতিতা, যে চিকিৎসক তরুণী রহস্য মৃত্যু, তার নেপথ্যে ঠিক কারা রয়েছেন, কাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এই প্রশ্ন আমরা বিগত ক্রসকিউ পর্বেও কিন্তু তুলেছিলাম। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানের পর কতগুলি রাজনৈতিক স্লোগানও কিন্তু ভেসে আসছে। কোনো রাজনৈতিক দল চেষ্টা করছে 2026-এর তাগিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু পদত্যাগ। সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, আদতে কবে জাস্টিস মিলবে? ক্রসকিউর আরও একটা পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে, এবং আজকে আমাদের ক্রসকিউর পর্বে যিনি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রি বাবুকে স্বাগত। আরও একটি পর্বে নীলাদ্রি বাবুকে আমরা পেয়েছিলাম এবং আজও পেয়েছি, এবং তার সঙ্গে রয়েছেন বহুদিন পর আমাদের ক্রসকিউর পর্বে আমাদের মধ্যে অনুপস্থিত ছিলেন, কিন্তু আজকের পর্বে আমরা পেয়েছি ডক্টর বিশ্বজিৎ দাস, অধ্যাপক তথা রাজনৈতিক পর্যবেক্ষক। বিশ্বজিৎ বাবুকে স্বাগত, এবং আমার সহ সঞ্চালক মৌনশ্রী রয়েছে আমার সঙ্গে। প্রথম প্রশ্ন আমি মৌনশ্রীর কাছে যাব। এই আরজিকর হত্যাকাণ্ড নিয়ে এখন ঠিক পরিস্থিতি কি? বিচারের লড়াই চলছে নাকি রাজনৈতিক লড়াই চলছে? প্রথমে একটা কথা বলি, এই আরজিকর নিয়ে আমি কোনো টিভি চ্যানেলে যাইনি, এই প্রথম কোনো টিভি চ্যানেলে আসছি। কারণ আমার কোথাও মনে হয়েছিল ডাক্তার এবং মহিলাদের এই লড়াই, আমি সেখানে ফুটেজ খেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার আমার কোনো প্রয়োজন নেই। আমি সাইলেন্টলি পেছন থেকে সাপোর্ট করতে পারি। কিন্তু আজকে মনে হচ্ছে বোধহয় কিছু বলা দরকার, কারণ যে ঘটনাগুলো চারপাশে দেখছি তারপর আর চুপ করে থাকা যাচ্ছে না। বিচারের লড়াই আর রাজনৈতিক লড়াইকে আলাদা করে দেখা বোধহয় ঠিক নয়। ধরুন সিঙ্গুরে যখন সেই মহিলাকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছিল, আমি নাম নিচ্ছি না, কিন্তু তখন তো সেটা রাজনৈতিক লড়াইও ছিল, বিচারের লড়াইও ছিল, তো একসাথেই লড়াই ছিল। এবং সেটাই পশ্চিমবঙ্গে রাজনীতির গতিপথকে বদলে দিয়েছিল। এবং রাজনীতি যদি সামাজিক ইস্যুগুলো নিয়ে না হয়, ধর্ষণের মতো জঘন্য অপরাধ নিয়ে যদি রাজনীতি না হয়, রাজনৈতিক দলগুলো সোচ্চার না হয়, তাহলে কী নিয়ে সোচ্চার হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে কি বিচার পাওয়া যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন। সুতরাং এই প্রশ্নটা আপনি করতেই পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বন ডাকার বিরোধিতা করছেন। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন বারবার বন দেখেছিলেন। তিনি নবান্ন অভিযানের বিরোধিতা করছেন। কংগ্রেস নেত্রী হিসেবে মহাকরণ অভিযান হয়েছিল, তাতে 13 জন মানুষ পুলিশের গুলিতে মারা গেছিল, এটাও মাথায় রাখতে হবে। এবার সৌভাগ্যক্রমে কেউ মারা যাননি। কিন্তু ঘটনা প্রবাহ কিন্তু মমতার দেখানো পথেই আজকে আন্দোলন হচ্ছে। লড়াইটা আজকে কোথাও বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রিদা, 28 আগস্ট তৃণমূলের যে ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এই কথা আপনি যেমনটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তিনি বলেছেন যে ছাত্র আন্দোলন করে তিনিও বড় হয়েছেন। কিন্তু যেই ছাত্র আন্দোলন করে তিনি বড় হলেন, রাজপথে হাঁটলেন, প্রতিবাদ করলেন, আজ সেই ছাত্রদের তিনি ঘুরিয়ে হুমকি দিচ্ছেন। ডাক্তারদের তিনি প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে তো হুমকিই দিচ্ছেন, যদিও তিনি আবার টুইট করে বিশ্লেষণ করেছেন তার মন্তব্যকে। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান কি ছিল? বদলা নয় বদল চাই, তাই তো? তো বদল তো হয়েছে পশ্চিমবঙ্গে, বদল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে নেত্রীকে দিদি বলে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল, যিনি সিঙ্গুর নন্দীগ্রামে অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, নিগ্রহিতাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, নাম নিচ্ছি না, আবার আজকে তিনি কার্যত ধর্ষকদের তোষণ করছেন বলে বহু মানুষের মনে হচ্ছে। যারা ধর্ষণে মদত দিচ্ছে তাদের তোষণ করছেন। এই তোষণ কথাটা আমি স্পষ্টভাবে ব্যবহার করছি, তার কারণ হচ্ছে যিনি ধর্ষণকাণ্ডে প্রধান মদতদাতা, এই ধর্ষণকাণ্ড এবং হত্যাকাণ্ড ঘটার পরই তাকে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। আবার নাম নিচ্ছি না, আমি ধর্ষকের যেমন নাম নিই না, ধর্ষকের তোষণকারীর যেমন নাম নিই না, ধর্ষিতারও নাম নিতে চাই না, কিন্তু সেই প্রিন্সিপাল, আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল বারবার সেই ধর্ষিতার নাম নিয়েছেন। কলকাতা পুলিশের সিপি তিনি নাম নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে
না, ভয় পাবো কেন? কলকাতা পুলিশ তো অত্যন্ত নাম নিলেই তো এফিশিয়েন্ট। কলকাতা পুলিশ ডাকে তাকে, সেই না জন্য না, তো নাম নিচ্ছেন না। আমি কলকাতা পুলিশকে বদনাম করার কোনো কারণ নেই। কলকাতা পুলিশের প্রতি আমার পূর্ণ সমবেদনা আছে, কারণ তাকে রাজনৈতিক নেতৃত্বের সাথে বিভিন্ন সিপিএম আমলে সিপিএম রাজনৈতিক নেতৃত্বের সাথে কাজ করতে হয়েছিল, আজকে তৃণমূলের হতে। মানে বিনীত গোয়েলের উপর আপনার ভরসা আছে? কলকাতা পুলিশ মানে বিনীত গোয়েল নয়, এই প্রশ্নটা বোধহয় রাখতে হবে। বিনীত গোয়েল কি ধর্ষিতার নাম নিয়েছিলেন? যদি নিয়ে থাকেন তার উপর আমার ভরসা নেই। বিনীত গোয়েল একাধিকবার নিয়েছিলেন। বিনীত গোয়েল কি ঘটনা যেদিন মধ্যরাত্রি স্বাধীনতার সেদিন ঘটনাস্থলে এসে মিডিয়ার ওপর দায় চাপিয়ে দিয়েছিলেন যে ঘটনাটি ঘটেছিল, যেটা হাইকোর্ট বলেছে পুলিশের ব্যর্থতা, যদি তিনি নিয়ে থাকেন তার আমি ভরসা রাখতে পারছি না। কিন্তু কলকাতা পুলিশ মানে বিনীত গোয়েল নয়। কলকাতা পুলিশের একটা ঐতিহ্য আছে, ভারতবর্ষের শ্রেষ্ঠ। সে তো ক্যাপ্টেন, দলনায়ক। দেখুন, কলকাতা পুলিশের দলনায়ক তো সরে যায় অনেক সময়। দলনায়ক যদি ব্যর্থ হয় হয়তো বিনীত গোয়েল সরেও যাবেন। এখন দেখুন, এই ঘটনার পর থেকে বিনীত গোয়েল আর মিডিয়ার সামনে আসছেন না। একজন মহিলাকে আমরা সামনে দেখছি। তিনি যদি অতই সফল হতেন তাহলে তাকে মিডিয়ার সামনে আনা হচ্ছে না কেন? প্রশ্নটা আমি তাহলে বিনীত গোয়েল ভয় পেয়েছে বলছেন? বিনীত গোয়েল ভয় পেয়েছেন নাকি পশ্চিমবঙ্গের যিনি সর্বেসর্বা তিনি ভয় পেয়েছেন আমি জানি না। কে যে ভয় পাচ্ছেন আমি তো বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছেন কেউ না কেউ ভয় পেয়েছে। না, কিন্তু সাধারণ মানুষ ভয় পাচ্ছে, মহিলারা ভয় পাচ্ছে, পশ্চিমবঙ্গের মহিলারা ভয় পাচ্ছে দুষ্কৃতীদের যে রাজত্ব চলছে। সেই কারণে কি আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন রাত্রিরে ডিউটি না দিতে, রাত্রে মহিলাদের না বেরোতে? না না, এটা তো একটা খুব ভয়ঙ্কর ব্যাপার যে বক্তব্যটা আলাপন বন্দ্যোপাধ্যায় রেখেছেন। এটা আলাপনের বক্তব্য কিনা আমি জানি, অত্যন্ত দক্ষ অফিসার, কার বক্তব্য আমরা জানি না। রাজ্যের হয়ে তিনি প্রেসের মুখোমুখি হ্যাঁ, হচ্ছেন, কিন্তু রাজ্যের বক্তব্যটা কার? মুখগুলো তো অনেকগুলো, বক্তব্য একজনেরই হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের নেতা একজন আর বাকি সব ল্যাম্পপোস্ট, এরকম একটা কথা শোনা যায়, সত্যি মিথ্যে জানি না। কিন্তু এই যে মহিলাদের বাইরে বেরোতে বারণ করা হচ্ছে এমন একটা রাজ্যে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, প্রশ্ন উঠে যাচ্ছে তারা কি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার? পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের সুরক্ষার দায়িত্ব কে নেবে? রাজ্য সরকার, প্রশাসন নেবে। প্রশাসন কি সেই কাজে ব্যর্থ হচ্ছে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। মহিলাদের সুরক্ষা নিয়ে কি রাজনীতি হচ্ছে? দেখুন, মহিলাদের সুরক্ষা নিয়ে যদি রাজনীতি না হয় তাহলে কি রাম মন্দিরের রাজনীতি হবে? সেটা আপনি চান? মহিলাদের সুরক্ষা তো রাজনীতির বিষয়। ভারতবর্ষে তো আমরা অভ্যস্ত দেখি, সেটা দুঃখজনক। রাম মন্দির নিয়ে রাজনীতি দেখি, সেটা দুঃখজনক। মসজিদ নিয়ে রাজনীতি দেখি আমরা। যখন রাম মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হয় আপনারাই বলেন যে এটা কেন প্রকৃত ইস্যুগুলোকে সামনে আনা হচ্ছে না। আজকে মহিলাদের সুরক্ষা নিয়ে যদি রাজনীতি হয় সেটা তো সাধুবাদ জানানো উচিত। ঠিক যেমন সেদিন সিঙ্গুর আন্দোলনে অসহায় চাষিদের নিয়ে যদি রাজনীতি করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে মানুষ সাধুবাদ জানিয়েছিল। আজকে যারা রাজনীতি করার সাহস দেখাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমার মনে হয় বাংলার মানুষ অতীতের মতো ভবিষ্যতেও তাদের স্বাগত। এই জায়গাটাই আমার প্রশ্ন, যে আন্দোলনটা নাগরিক আন্দোলন ছিল, রাজনীতি আসার পরে আন্দোলনের অভিমুখ কি ঘুরে গেল না? দেখুন, অভিমুখ ঘুরে গেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে উঠেছিল। যে আন্দোলনটা কৃষকদের স্বাভাবিক আন্দোলন ছিল, যে আন্দোলনটা জমি বাঁচানোর আন্দোলন ছিল, সেটা রাজনীতিকরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে কি হয়েছে ইতিহাসই বলেছে। যারা এর মধ্যে রাজনীতি নিয়ে আসছেন তারা, আমি বলবো, সঠিক পথে রাজনীতিকে নিয়ে আসছেন। রাজনীতি হওয়া উচিত মহিলাদের অধিকার নিয়ে, রাজনীতি হওয়া উচিত মহিলাদের সুরক্ষা নিয়ে, ও রাজনীতি হওয়া উচিত ধর্ষকদের বিরুদ্ধে হত্যা। তাই যদি রাজনীতি হয় তাহলে এ রাজ্যে বিরোধীরা কোথায় জায়গা পাবে? মমতা ব্যানার্জির আসন সংখ্যা দেখুন, ভোট পার্সেন্টেজ দেখুন। দেখুন, 2006 সালে 235টা আসন পেয়েছিল বামফ্রন্ট, বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, সিঙ্গুর নন্দীগ্রাম হওয়ার আগে। মমতা বন্দ্যোপাধ্যায় 235টা আসন এখনও পাননি, হয়তো ভবিষ্যতে পেতে পারেন, এখন অবধি পাননি। যদি থাকেন উনি ক্ষমতায় পেতে পারেন। কিন্তু প্রশ্ন সেটা নয়, কে কত আসন পেয়েছিল সেটা প্রশ্ন নয়, কে কোন দিকে এগোচ্ছে, ভবিষ্যতের দিশা কি। যে আপনি রাজনীতির কথা বললেন, তাহলে কি আপনার মনে হয় 26-এর মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না? দেখুন, আমি তো জ্যোতিষী নই এবং ভবিষ্যৎবাণীও করতে পারবো না, কিন্তু 24-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারেন তাহলেই আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে পারি। পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, আপনি পশ্চিমবঙ্গের একজন মানুষ, এখানে কি 356 বা 355 দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? সেটা তো বিচার করবেন যারা উচ্চ স্তরের মানুষ, যারা রাজ্যপাল বিচার করবেন। সেই রাজ্যপালের বিরুদ্ধেই তো নারী নির্যাতনের অভিযোগ। না না, হতেই পারে, অভিযোগ যে কারো বিরুদ্ধে হতে পারে। অভিষেকের বিরুদ্ধেও তো গরু পাচার, কয়লা পাচারের অভিযোগ আছে। সেটা তো কোনো অভিযোগ, আপনার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আমার বিরুদ্ধে তো অনেক অভিযোগ অনেকে করে থাকেন। আমি কি শাসক দলের বিরুদ্ধে বলি? এইসব অনেক কথা এক করে দিলেন, রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আর অভিষেকের বিরুদ্ধে গরু পাচার, বাড়ি পাচারের অভিযোগ।
অভিযোগ অভিযোগই থাকে, অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগটা প্রমাণ করতে হয়। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ 100 বার করতে পারে, রাজ্যপাল সেটাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, এটা আইনি কেস চলছে, তার মানে এই নয় রাজ্যপালের। তাহলে যদি আপনার কথা আমি সত্যি ধরে নিলাম যে আপনি যেটা বলছেন অভিযোগ যার বিরুদ্ধে থাকতে পারে, তাহলে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত এরা কেউ দোষী নয়? সবাইকে শুধু অভিযুক্ত না, দেখুন, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, দিনের পর দিন বেল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না আদালত বলতে পারবে। এবারে বলতে পারেন আদালতের রায়ও নাকি বিজেপি লিখে দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিন্তু তিনি তো বেল পাচ্ছেন না। অনুব্রত তিহার জেলে আছেন, এখনও বেল পাননি। বেল কেন পাচ্ছেন না? যদি অভিযুক্ত না হতেন, যদি সেভাবে অভিযোগ না হতো বেল পাওয়া উচিত। জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে রেশন দুর্নীতি, অর্থাৎ গরিব মানুষের খাবার চুরি করার অভিযোগ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিচারের আগে তাকে সমর্থন করেছেন, নির্দোষ বলে আখ্যা দিয়েছেন, কোনো বিচার এখনো হয়নি, কিন্তু তিনি বেলও পাননি, পাননি। রাজ্যপাল এমন একটা জায়গা, এমন একটা পদ, তিনি রাজ্যপাল যখন থাকবেন না তার বিরুদ্ধে এই মামলা হতেই পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপাল হিসেবে তার ভূমিকাটাকে ব্যক্তি রাজ্যপালের ভূমিকার থেকে আলাদা করে দেখা দরকার আমার কোথাও মনে হয়। তিনি যখন কনস্টিটিউশনাল প্রোটেকশন পাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি ব্যক্তি রাজ্যপালের ক্ষেত্রেই তো এই অভিযোগ উঠছে, তাহলে কেন এই প্রশ্ন উঠবে না রাজনৈতিকভাবে রাজ্যপালের বিরুদ্ধেই অভিযোগ আছে? অভিযোগ যে কেউ তুলতে পারে, তার প্রমাণ সামনে আনতে হয়। আর দ্বিতীয়ত, আরজি করের ঘটনায় কি হচ্ছে, একটি সরকারি হসপিটালে একজন ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। এটা কোনো সাধারণ ধর্ষণ বা হত্যা নয়। ভারতবর্ষের কোথাও আমি শুনিনি যে একটি সরকারি হসপিটালে একজন ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়। পুরো বিষয়টা নিয়ে রাজনীতি হলে মেয়েরা তো রাস্তায় বেরোতে পারবে না। যদি মেয়েরা হসপিটালে সেফ না হয়, যদি ডাক্তার হসপিটালে, সরকারি হসপিটালে সেফ না হয়, মেয়েরা কর্মক্ষেত্রে সেফ কি করে হবে? রুগীরা যারা সরকারি হসপিটালে ভর্তি হন, গরিব গ্রামের রুগীরা বা শহরের গরিব মানুষরা এই হসপিটালে যান, সেই মহিলাদের সুরক্ষা করতে হবে। রাজনৈতিক 100 বার ধর্ষণ তো রাজনীতিরই বিষয়। ধর্ষণ কি একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা নিদর্শন নয়? একটু থামাবো প্লিজ নীলাদ্রি বাবু। আপনি একটু আগে বলছিলেন বিশ্বজিৎ বাবুর কথা প্রসঙ্গে, মুখ্যমন্ত্রীর পরে যে প্রসঙ্গটা বোধহয় বিশ্বজিৎ বাবু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন বা তিনি ধরতে পারেননি ওই জায়গাটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বলতে চাইছিলেন। একটা তৃণমূল সূত্রের একাংশের মতে এমনটা শোনা যাচ্ছে, আর তারাও বলছে তারা তাদের দলের সেনাপতিকে চাইছে, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে 28শে আগস্ট অনেকদিন পর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বমহিমায় দেখতে পেলাম, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তিনি দাবি করছেন সিবিআই কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না সন্দীপ ঘোষ। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সম্পূর্ণ সমর্থন করছি। ভালো লাগতো যদি সেই দাবিকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন। আসলে তৃণমূলের বহু সমর্থক, তারা মুখে বলবেন না, তারাও চাইছেন মমতা সরে যান, অভিষেক মুখ্যমন্ত্রী হোক। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন সন্দীপ ঘোষকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন বাংলার মানুষকে। তিনিই তো পথ দেখিয়েছেন এই প্রতিবাদের, যে পথে আজ মানুষ প্রতিবাদ করছে। মহাকারণ অভিযান তিনিই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো শাস্তি চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো ফাঁসি চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে ধর্ষকের ফাঁসি হোক। ধর্ষকের ফাঁসি হোক বলেছেন, সন্দীপ ঘোষের ফাঁসি চাননি। যিনি ধর্ষণে মদত দিচ্ছেন, যে মানুষটা ধর্ষণ করতে দিচ্ছে বা ধর্ষণকে লুকিয়ে ফেলছে, অথবা যার জন্য একজন ধর্ষক সরকারি হসপিটালে ঢুকে ধর্ষণ করতে পারছে, সেই সন্দীপ ঘোষের ফাঁসি, সন্দীপ ঘোষের ফাঁসি বাংলার মানুষ চাইছে। আদালত বুঝতে পারছে না, সিবিআই বুঝতে পারছে না। আমি আদালত নই, আমি সিবিআই নই, আজকে মানুষ চাইছে সন্দীপ ঘোষের ফাঁসি। আমি আপনি বুঝছি, সেটা বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, এটাই তো বলছি। মানুষ কেন ভরসা? আর আদালতের বিষয়ে প্রশ্ন করছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মানুষ ভরসা করবে? দুজনকে একটু থামাবো। আদালতের প্রশ্নে নিশ্চয়ই আসবো, কারণ 28শে আগস্ট আদালতকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন আলোচনায় আসবো দ্রুত একটা বিরতির পর। সঙ্গে থাকবেন প্লিজ।